আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আইএস 38 ইনটেনজিবল অ্যাসেট নিয়ে আলোচনা করব। বেসিক্যালি ইনটেনজিবল অ্যাসেটের ডেফিনেশন দেখব, এরপর এটার রিকগনিশন এবং মেজারমেন্ট ক্রাইটেরিয়া দেখব, আর সাবসিকুয়েন্টলি এটাকে কীভাবে মেজার করতে হবে এটা দেখব। তো চলুন তাহলে আমরা ভিডিও শুরু করি। আইএস 38-এর স্কোপ হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল এবং অন্যান্য ইনটেনজিবল অ্যাসেট যেগুলো আপনার অন্যান্য কোনো আইএফআরএসের মধ্যে কাভার করা হয় নাই, যেমন আইএস 2, আইএস 12, আইএস 17, আইএস 19, আইএস 32, আইএফআরএস 4 এবং আইএফআরএস 5। এগুলোতে এই স্ট্যান্ডার্ডগুলোতে যে ফাইন্যান্সিয়াল এবং ইনটেনজিবল অ্যাসেটগুলো কাভার করা হয় নাই ওগুলোই আপনার আইএস 38-এর স্কোপের মধ্যে পড়বে। ইনটেনজিবল অ্যাসেট কি? ইনটেনজিবল অ্যাসেট হচ্ছে আইডেন্টিফাইবল নন মনিটারি অ্যাসেট উইথাউট ফিজিক্যাল সাবস্টেন্স। যে অ্যাসেটগুলো আইডেন্টিফাইবল, যেগুলো নন মনিটারি এবং যেগুলো কোনো ফিজিক্যাল সাবস্টেন্স নাই, যেগুলো থেকে প্রতিষ্ঠানের মধ্যে ফিউচার ইকোনমিক বেনিফিটস আসবে, আর যেগুলো প্রতিষ্ঠানটি কোনো একটা পাস্ট ইভেন্টের কারণে কন্ট্রোল করছে, এই ধরনের যদি অ্যাসেট হয়ে থাকে ওইটাই হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট। তো এখানে আইডেন্টিফাইবল বলতে বোঝানো হচ্ছে যেগুলো আপনার সেপারেটলি, যেগুলোকে আপনি সেপারেট করতে পারবেন এবং সেপারেটলি সোল্ড করতে পারবেন, লাইসেন্স করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারেন, অথবা সেপারেটলি রেন্ট দিতে পারবেন। এই ধরনের যদি কোনো আইডেন্টিফাইবল অ্যাসেট থাকে যেগুলো কোনো ফিজিক্যাল সাবস্টেন্স নেই, এগুলো হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট। তো এখানে ইনটেনজিবল অ্যাসেটের কিছু এক্সাম্পল দেওয়া আছে। দেখেন, প্যাটেন্ট টেকনোলজি, ট্রেডমার্ক, ইন্টারনেট ডোমেইন, লাইসেন্সিং, রয়্যালটি, স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট, ফ্র্যাঞ্চাইজ এগ্রিমেন্ট, গুডউইল হতে পারে, সফটওয়্যার হতে পারে, এগুলো ইনটেনজিবল অ্যাসেটের এক্সাম্পল। তো এখন আমরা ইনটেনজিবল অ্যাসেটের রিকগনিশন এবং মেজারমেন্ট ক্রাইটেরিয়াগুলো দেখি। তো রিকগনিশনের জন্য আমরা ইনটেনজিবল অ্যাসেটকে দুইভাবে ক্যাটাগরাইজ করতে পারি। একটা হচ্ছে যদি এটাকে অ্যাকোয়ার করা হয়, আর একটা হচ্ছে যদি ইন্টারনালি জেনারেটেড হয়ে থাকে। তো অ্যাকুইজিশনের ক্ষেত্রে এটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে ওই ইনটেনজিবল অ্যাসেটটা যদি সেপারেটলি অ্যাকোয়ার করা হয়, সেক্ষেত্রে এক ধরনের ট্রিটমেন্ট। আর যদি বিজনেস কম্বিনেশনের মাধ্যমে ইনটেনজিবল অ্যাসেটটা অ্যাকোয়ার করা হয়, সেক্ষেত্রে ট্রিটমেন্ট হবে একরকম। তো প্রথমে দেখি, যদি সেপারেট অ্যাকুইজিশন করা হয় সেক্ষেত্রে প্রথমে অবশ্যই এটা থেকে ফিউচার ইকোনমিক বেনিফিটস আসতে হবে, আর হচ্ছে এটার যে কস্টটা হয়েছে এটা রিলায়েবলি মেজার করতে পারতে হবে। তো যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে ওই অ্যাসেটটাকে কস্টে রিকগনাইজ করব। কস্টের মধ্যে যা থাকবে তা হচ্ছে ওই অ্যাসেটটার পারচেস প্রাইস, আর হচ্ছে এটার সাথে যদি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কোনো কস্ট থাকে, এই দুইটা অ্যাড হয়ে যেটা হবে এটাই হচ্ছে কস্ট। তো সেপারেট অ্যাকুইজিশন হলে আপনাকে কস্টে রিকগনাইজ করতে হবে, আর যদি বিজনেস কম্বিনেশনে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ইনিশিয়ালি এটাকে ফেয়ার ভ্যালুতে রিকগনাইজ করতে হবে। বিজনেস কম্বিনেশনের মাধ্যমে যে অ্যাসেটগুলো অ্যাকোয়ার হবে ওগুলোকে গুডউইল থেকে সেপারেটলি রিকগনাইজ করতে হবে। গুডউইল হচ্ছে কি? গুডউইল হচ্ছে আপনার বিজনেসটা অ্যাকোয়ার করার জন্য যে কস্টটা হয়েছে ওইটা থেকে যদি আপনি যে অ্যাসেটগুলো, আইডেন্টিফাইবল অ্যাসেটগুলো আপনি পেয়েছেন ওগুলোর ফেয়ার ভ্যালু বাদ দেন, তাহলে যা থাকবে সেটাই হচ্ছে গুডউইল। তাহলে গুডউইলকে আলাদাভাবে দেখাবো, আর অন্যান্য যে ইনটেনজিবল অ্যাসেট আছে ওগুলোকে আলাদাভাবে দেখাতে হবে বিজনেস কম্বিনেশনের ক্ষেত্রে। এগুলো গেলে হচ্ছে অ্যাকুইজিশনের ক্ষেত্রে। এখন যদি কোনো ইনটেনজিবল অ্যাসেট ইন্টারনালি জেনারেটেড হয়ে থাকে, প্রতিষ্ঠান ইন্টারনালি এটাকে জেনারেট করছে, সেক্ষেত্রে আপনার আইএস 38-এ এটাকে দুইটা ফেজে ভাগ করেছে। একটা হচ্ছে আপনার রিসার্চ ফেজ, আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট ফেজ। এখন রিসার্চ ফেজের মধ্যে যে কস্টগুলো হবে ওগুলোকে ইনকাম স্টেটমেন্টের মধ্যে এক্সপেন্স হিসেবে চার্জ করতে হবে রিসার্চ ফেজের কস্টগুলোকে। আর ডেভেলপমেন্ট ফেজে যে কস্টগুলো হবে ওগুলো আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন যদি নিচে 6টা ক্রাইটেরিয়া দেওয়া আছে। এই 6টা ক্রাইটেরিয়া যদি মেট হয় তাহলে আপনি এগুলোকে ক্যাপিটালাইজ করবেন কস্টে। তো এই ক্রাইটেরিয়াগুলো কি দেখেন, আপনার প্রথমে হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটি অফ কমপ্লিশন অফ ইনটেনজিবল অ্যাসেট। আপনার ইনটেনজিবল অ্যাসেটটা কমপ্লিট করার টেকনিক্যাল ফিজিবিলিটি থাকতে হবে। ইন্টেনশন টু কমপ্লিট, এটাকে কমপ্লিট করার ইন্টেনশন থাকতে হবে প্রতিষ্ঠানটির। তারপর হচ্ছে অ্যাবিলিটি টু ইউজ অর সেল দ্য ইনটেনজিবল অ্যাসেট। আপনার ইনটেনজিবল অ্যাসেটটাকে ইউজ অথবা সেল করার অ্যাবিলিটি থাকতে হবে। অ্যাডিকুয়েট টেকনিক্যাল, ফাইন্যান্সিয়াল অ্যান্ড আদার রিসোর্সেস টু কমপ্লিট। আপনার কাছে অ্যাডিকুয়েট টেকনিক্যাল, ফাইন্যান্সিয়াল এবং অন্যান্য রিসোর্স থাকতে হবে আপনার এই অ্যাসেটটাকে কমপ্লিট করার জন্য। তারপর হচ্ছে প্রবাবল ফিউচার ইকোনমিক বেনিফিটস। আপনার ফিউচার ইকোনমিক বেনিফিটস প্রবাবল হতে হবে। এরপর যে এক্সপেন্ডিচার আছে এটা রিলায়েবলি মেজার করতে পারতে হবে। তো এই ক্রাইটেরিয়াগুলো যদি মেট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা ক্যাপিটালাইজ করবেন কস্টে।
এখন রিসার্চ আর ডেভেলপমেন্ট বলতে কি বলছে এখানে তা বোঝানো হয়েছে। রিসার্চ বলতে বেসিক্যালি আপনি যখন কোনো প্রজেক্ট শুরু করবেন, শুরু করার আগে আপনি মার্কেট রিসার্চ করতে পারেন, অন্যান্য ইনভেস্টিগেশন করতে পারেন এটা সম্পর্কে সায়েন্টিফিক অথবা টেকনিক্যাল নলেজ অথবা আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার জন্য। এই ধরনের যে রিসার্চগুলো করবেন এগুলো হচ্ছে রিসার্চ ফেজের কস্ট। আর ডেভেলপমেন্ট হচ্ছে আপনি যে রিসার্চগুলো করেছেন, রিসার্চ থেকে যে ফাইন্ডিংস এবং নলেজগুলো পেয়েছেন ওগুলোকে ইউজ করবেন যখন কোনো প্রোডাক্ট, প্রসেস, সিস্টেম অথবা সার্ভিস বানানোর জন্য অথবা ইমপ্রুভ কোনো ম্যাটেরিয়াল বানানোর জন্য কমার্শিয়াল ইউজের আগে, কমার্শিয়াল প্রোডাকশন অথবা ইউজের আগে যে কস্টগুলো হবে ওগুলো হচ্ছে ডেভেলপমেন্ট ফেজের কস্ট। এখানে দুইটা নোট দেওয়া আছে দেখেন। ইন্টারনালি যদি কোনো গুডউইল জেনারেট করা হয় এটাকে আপনি কখনো রিকগনাইজ করতে পারবেন না, কারণ হচ্ছে এটা আইডেন্টিফাইবল রিসোর্স না প্রথমত, আর সেকেন্ড হচ্ছে এটার যে কস্টটা এটা আপনি রিলায়েবলি মেজার করতে পারবেন না। আর ইন্টারনালি জেনারেটেড অন্যান্য অ্যাসেট যেমন ব্র্যান্ড, কাস্টমার লিস্ট, পাবলিশিং টাইটেলস এগুলোকে আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন না, রিকগনাইজ করতে পারবেন না। তাহলে রিকগনিশন এবং মেজারমেন্ট গেল, এখন সাবসিকুয়েন্ট মেজারমেন্টে আসি, পরবর্তীতে কীভাবে মেজারমেন্ট করবেন। তো এক্ষেত্রেও আপনি প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টে যেরকম দুইটা মডেল দেওয়া আছে সেমভাবে দুইটা মডেল ইউজ করতে পারবেন। একটা হচ্ছে কস্ট মডেল, একটা হচ্ছে রিভ্যালুয়েশন মডেল। কস্ট মডেলের ক্ষেত্রে কী করবেন, যে কস্টটা হয়েছে ওই কস্টটা থেকে লেস অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন লেস করতে হবে, এটা অনেকটা ডেপ্রিসিয়েশনের মতো। এরপর যদি কোনো ইম্পেয়ারমেন্ট লস থাকে ওইটাকেও বাদ দিতে হবে। আর রিভ্যালুয়েশন মডেলের ক্ষেত্রে আপনি যে ডেটে রিভ্যালুয়েশন করেছেন ওই ডেটের ফেয়ার ভ্যালু, ওইটা থেকে সাবসিকুয়েন্টলি যে অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশনগুলো হয়েছে ওগুলো বাদ দিতে হবে। আর এরপরে সাবসিকুয়েন্টলি যদি কোনো অ্যাকুমুলেটেড ইম্পেয়ারমেন্ট লস থেকে থাকে ওইটা বাদ দিতে হবে। কিছু ইনটেনজিবল অ্যাসেট আছে যেগুলো ফিনিট হবে আর কিছু হবে ইনডেফিনিট। তো ফিনিট বলতে বেসিক্যালি আপনার এই ইনটেনজিবল অ্যাসেটের মানে ইউজফুল লাইফ বলতে পারেন, ইউজফুল লাইফটা মানে থাকবে। যেমন হচ্ছে সফটওয়্যার লাইসেন্স, আপনি 5 বছরের জন্য কোনো একটা সফটওয়্যার লাইসেন্স নিয়েছেন, তো এক্ষেত্রে আপনাকে অ্যাজিউম করে নিতে হবে যে রেজিডুয়াল ভ্যালুটা হবে এটা 0 হবে। আর এক্ষেত্রে আপনার প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডের সময় আপনাকে অ্যামোর্টাইজেশনকে রিভাইজ করতে হবে। আর যদি ইউজফুল লাইফ ইনডেফিনিট হয়ে থাকে, ডিফাইন কোনো ইউজফুল লাইফ নেই যেমন ব্র্যান্ড, সেক্ষেত্রে আপনি অ্যামোর্টাইজ করবেন না, সেক্ষেত্রে আপনাকে প্রতি বছরে বছরে এগুলোর ইউজফুল লাইফকে রিভিউ করতে হবে। এখন আমরা দেখি রেভ্যালুয়েশন মডেলের অ্যাকাউন্টিং এন্ট্রি কীরকম হবে। যদি রেভ্যালুয়েশন করতে গিয়ে ক্যারিং অ্যামাউন্ট যদি ইনক্রিজ করে, আপনার যে পূর্বের ক্যারিং অ্যামাউন্টটা ছিল এটা থেকে ক্যারিং অ্যামাউন্ট বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনাকে ক্রেডিট করতে হবে রেভ্যালুয়েশন সারপ্লাসকে। ইকুইটির মধ্যে যে রেভ্যালুয়েশন সারপ্লাস থাকে এটাকে ক্রেডিট করতে হবে, আর ডেবিট তো আপনার ওই অ্যাসেটটাই হবে। আর যদি এরকম হয়ে থাকে যে এই অ্যাসেটের আগে ইম্পেয়ারমেন্ট লস হয়েছিল, সেক্ষেত্রে আপনার ইনকামকে ক্রেডিট করতে হবে, মানে এই ইয়ারে এসে ইনকাম বাড়াই দিতে হবে। একসময় যেটা ইনকাম কমিয়ে দিয়েছিলাম, প্রফিট লসে ইনকাম কমে গিয়েছিল ইম্পেয়ারমেন্ট লসের কারণে, তো এটা এন্ট্রি হবে, ক্রেডিট ইনকাম হবে আর ডেবিট হবে আপনার ওই অ্যাসেটটা। আর যদি এরকম হয় যে ক্যারিং অ্যামাউন্ট ডিক্রিজ করে, কারেন্টলি যে ক্যারিং অ্যামাউন্টটা আছে রেভ্যালুয়েশনের কারণ করার পরে ক্যারিং অ্যামাউন্টটা ডিক্রিজ করলো, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এক্সপেন্সকে ডেবিট করতে হবে, তার মানে আপনার প্রফিট কমে যাবে। আর যদি প্রিভিয়াসলি এটা রেভ্যালুয়েশনের কারণে রেভ্যালুয়েশন সারপ্লাস থেকে থাকে, সেক্ষেত্রে আপনার এই যে রেভ্যালুয়েশন সারপ্লাস থাকবে ইকুইটির মধ্যে ওইটাকে ডেবিট করতে হবে, তাহলে ওই রেভ্যালুয়েশন সারপ্লাসটা কমে যাবে। তো এটা হচ্ছে রেভ্যালুয়েশন মডেলের এন্ট্রি। তো ভিউয়ার্স, এটা ছিল ইনটেনজিবল অ্যাসেট IAS 38। এই স্ট্যান্ডার্ডটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য কোনো স্ট্যান্ডার্ড নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।